1984 সাল যখন অন্য বাচ্চারা ভিডিও গেম খেলছিল তখন একটি 12 বছর বয়সী ছেলে কোডিং করছিল এবং নিজের ভিডিও গেম তৈরি করছিল। সে ছিল একজন প্রতিভাবান, সকলের থেকে আলাদা, এবং সেই কারণেই তার কোনো বন্ধু ছিল না। তাকে ভীষণভাবে নির্যাতন করা হতো, কিন্তু তারপরেও সে হাল ছাড়েনি। আজ রকেট, বৈদ্যুতিক গাড়ি এবং এআই সরঞ্জাম তৈরি করে সেই একই ছেলে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠেছে। এটি এলন মাস্কের গল্প। এলন মাস্কের জন্ম 1971 সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে। তার বাবা ছিলেন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং তার মা একজন মডেল এবং ডায়েটিশিয়ান। শৈশবে এলনের একটি সমস্যা ছিল, সে প্রায়শই ট্রান্সের মতো অবস্থায় চলে যেত। সেই মুহূর্তগুলিতে তার চারপাশে যাই ঘটুক না কেন সে সামান্যতম ধারণাও পেত না। তার বাবা মা এবং ডাক্তাররা ভেবেছিলেন তার শ্রবণ শক্তিতে কিছু সমস্যা আছে, কিন্তু পরে জানা গেল যে সেই পর্বগুলিতে তার মস্তিষ্ক একটি সুপার কম্পিউটারের মতো কাজ করত। সে বাইরের জগতের ওপর মনোযোগ হারিয়ে ফেলত এবং তার সমস্ত মস্তিষ্কের শক্তি জটিল ধারণাগুলি কল্পনা করার দিকে পরিচালিত হতো। মূলত তার মাথার ভিতরে একটি সম্পূর্ণরূপে কার্যকরী বিজ্ঞান ল্যাব ছিল। এলান ঘন্টার পর ঘন্টা বিশ্বকোষ এবং বিজ্ঞান কল্পকাহিনীর বই পড়তেও ব্যয় করত। এই বইগুলো তাকে অত্যন্ত বুদ্ধিদীপ্ত করে তুলেছিল। এক রাতে সে তার চাচাতো ভাই বোনদের সাথে বাইরে খেলছিল, যখন তাদের একজন বলল যে সে অন্ধকারকে ভয় পায়। এলন উত্তর দিল, অন্ধকার কেবল আলোর অনুপস্থিতি। এলন সবসময় যুক্তিসঙ্গত এবং বাস্তবসম্মত উপায়ে লোকেদের সাথে কথা বলতো, যার ফলে অন্যান্য বাচ্চারা তাকে অপছন্দ করত। আসলে স্কুলে তাকে খুব বেশি নির্যাতন করা হতো। একবার একদল ছাত্র তাকে সিঁড়ি দিয়ে ফেলে দেয় এবং তাকে এতটাই মারধর করে যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। কিন্তু এই সমস্ত ঘটনা এলনকে শক্তিশালী করে তোলে, যার ফলে যন্ত্রণা এবং কষ্ট সহ্য করতে সক্ষম হয়। 8 বছর বয়স পর্যন্ত এলনের পরিবার সুখে বসবাস করত। এই ছবিটি সেই সুখী সময়ের, কিন্তু মাত্র 1 বছরের মধ্যেই সবকিছু ভেঙে গেল। তার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। তখন ইলন তার বাবার সাথে থাকার সিদ্ধান্ত নিল। 10 বছর বয়সে সে প্রথমবারের মতো একটি শপিং মলে একটি কম্পিউটার দেখে এবং এতে এতটাই মুগ্ধ হয়ে গেল যে সে তার বাবাকে এটি কিনে নেওয়ার জন্য জোর করল। অবশেষে সে 5 কিলোবাইট মেমোরির এই কম্পিউটারটি পেয়েছিল, বেসিক প্রোগ্রামিং ভাষা শেখার জন্য একটি ওয়ার্কবুক সহ। সাধারণত এই ওয়ার্কবুকটি 6 মাসের মধ্যে সম্পন্ন করার জন্য ডিজাইন করা হয়েছিল, কিন্তু ইলন মাত্র 3 দিনের মধ্যে সমস্ত পাঠ শেষ করেছিলেন। ঘুম ছাড়াই একটানা এটি পড়ছিলেন। 1984 সালে মাত্র 12 বছর বয়সে এলন একটি ভিডিও গেম তৈরি করে সেই কম্পিউটারটি ব্যবহার করে এবং এর নাম দিয়েছিলেন ব্লাস্টার। এটি ছিল একক খেলোয়াড়ের স্পেস শুটার গেম, যেখানে খেলোয়াড় তাদের স্পেসশিপ ব্যবহার করে এলিয়েন জাহাজ ধ্বংস করেছিল। এমনকি সে ব্লাস্টারকে $500 একটি কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছিল। প্রযুক্তিগতভাবে এটি ছিল তার প্রথম ব্যবসা। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সময় ইলন বুঝতে পেরেছিল যে সে অন্যান্য বাচ্চাদের তুলনায় বেশি সক্ষম এবং কেবল একটি দেশই তার ক্ষমতার প্রতি সুবিচার করতে পারে। সে দেশটি ছিল আমেরিকা। কিন্তু তার আগে সে কানাডায় যাওয়ার পরিকল্পনা করেছিল, কারণ ইলনের মা, যিনি একজন কানাডিয়ান নাগরিক ছিলেন, এবং কানাডিয়ান আইন অনুসারে সে তার নাগরিকত্ব তার সন্তানদের কাছে হস্তান্তর করতে পারত। এইভাবে 17 বছর বয়সী ইলন কানাডা চলে গেল। কানাডায় সে তার চাচাতো ভাইয়ের সাথে থাকত এবং কিছু ছোটখাটো কাজ করত। 1989 সালে তার মা এবং ভাই কিম্বালও কানাডায় চলে আসেন এবং এই সময়ের মধ্যে এলন কুইন্স ইউনিভার্সিটিতে ভর্তি হন। 2 বছরের মধ্যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হন। অবশেষে আমেরিকায় পা রাখেন। 1995 সালে কলেজ শেষ করার পর এলন এবং তার ভাই কিম্বাল তাদের নিজস্ব স্টার্টআপ শুরু করতে চেয়েছিলেন। সেই সময় ইন্টারনেট দ্রুত জনসাধারণের কাছে পৌঁছাতে শুরু করেছিল। তবু স্থানীয় ব্যবসা বা দোকান খুঁজে পেতে মানুষকে এখনও শহরের কাগজের ডিরেক্টরি ব্যবহার করতে হতো। এই ডিরেক্টরিগুলিতে এলাকার সমস্ত ব্যবসার বিবরণ তালিকাভুক্ত ছিল। নির্দেশনার জন্য লোকেদের ভৌত মানচিত্র ব্যবহার করতে হতো অথবা অন্যদের জিজ্ঞাসা করতে হতো। এটা দেখেই এলনের মাথায় আইডিয়া এলো, ব্যবসার জন্য একটি অনলাইন তালিকা তৈরি করবেন। একটি ওয়েবসাইট যেখানে শহরের সমস্ত ব্যবসা তালিকাভুক্ত থাকবে এবং রেস্তোরাঁ, হোটেল এবং ডাক্তারের মতো বিভাগে বিভক্ত, যাতে মানুষ সহজেই তাদের খুঁজে পেতে পারে, এবং এতে নির্দেশনার জন্য একটি অনলাইন মানচিত্রও থাকবে। এলান এবং কিম্বাল একটি ছোট অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে এই ধারণাটি নিয়ে কাজ শুরু করেন। তারা তাদের স্টার্টআপের নাম জিপ2 রাখল। এলান দিন রাত কোডিং করত এবং কিম্বাল ঘরে ঘরে গিয়ে দোকানদারদের জিপ2তে তালিকাভুক্ত হতে রাজি করাতো। 1 বছরের মধ্যে জিপ2 টিম বৃদ্ধি পায়, প্ল্যাটফর্ম উন্নত হয় এবং গ্রাহকরা দ্রুত যোগদান করতে শুরু করে। পরবর্তীতে জিপ2 অন্যান্য কোম্পানির জন্যও সফটওয়্যার তৈরি শুরু করে। এরই মধ্যে কোম্পানিটি $3 মিলিয়ন এবং তারপর $50 মিলিয়ন তহবিল সংগ্রহ করে।
1999 সালের মধ্যে ইন্টারনেটের উত্থান তার শীর্ষে ছিল এবং বড় কোম্পানিগুলি ভালো স্টার্টআপগুলি অর্জন করতে আগ্রহী ছিল। তখনই কম্প্যাক্ট $307 মিলিয়ন জিপ2 অধিগ্রহণ করে, আর তার শেয়ারের বিনিময়ে এলন $22 মিলিয়ন পেয়েছিলেন। আর ঠিক এইভাবেই 27 বছর বয়সে এলন মাস্ক একজন কোটিপতি হয়ে ওঠেন। এলন সেই টাকা দিয়ে অবসর নিতে পারতেন, কিন্তু জিপ2 এর সাফল্য ভবিষ্যতে তার জন্য যা আশা করেছিল তার 1%ও ছিল না। কলেজে থাকাকালীন নোভা স্কশিয়া ব্যাংকে ইন্টার্নশিপ করার সময় এলন বুঝতে পেরেছিলেন যে ব্যাংকিং শিল্প বেশ ধীর এবং পুরনো ধাঁচের। তখনই তিনি সিদ্ধান্ত নেন যে তিনি ব্যাংকিং শিল্পকে ব্যাহত করতে চান। তার দৃষ্টিভঙ্গি ছিল ব্যাংকিংয়ের প্রতিটি দিক, পেমেন্ট, বিনিয়োগ, ঋণ এবং সঞ্চয় অ্যাকাউন্ট সম্পূর্ণ অনলাইনে কিভাবে নেওয়া যায়, কোনো ভৌত শাখার প্রয়োজন ছাড়াই। এই লক্ষ্য নিয়ে তিনি $12 মিলিয়ন বিনিয়োগ করেন এবং 1999 সালে X.com চালু করেন। কিন্তু সেই সময় মানুষ অনলাইন শপিংয়েও বিশ্বাস করত না, অনলাইন ব্যাংকিং তো দূরের কথা। এই কারণে গ্রাহকদের আকর্ষণ করা এলনের পক্ষে খুব কঠিন ছিল। তাই এলন একটি দুর্দান্ত স্কিম নিয়ে আসেন। তিনি যোগদানকারী প্রতিটি নতুন ব্যবহারকারীকে বিনামূল্যে $20 অফার করতে শুরু করেন, আর এই $20 গ্রাহক তাৎক্ষণিকভাবে ব্যয় করতে পারতেন। এছাড়াও অন্যদের কাছে অ্যাপটি রেফার করার জন্য $10 রেফারেল বোনাস দেওয়া হচ্ছিল। এই কৌশলটি এতটাই সফল হয়েছিল যে মাত্র 2 মাসের মধ্যেই X.com 200,000 ব্যবহারকারী অর্জন করেছিল। কিন্তু সমস্যা ছিল যে এলনই একমাত্র এই কাজটি করছিলেন না। প্রায় একই সময়ে পিটার থিয়েল নামে একজন তরুণ উদ্যোক্তা পেপ্যাল নামে একটি ডিজিটাল ব্যাংকও চালু করেছিলেন। উভয় কোম্পানি একে অপরকে টেক্কা দেওয়ার জন্য মার্কেটিংয়ে কোটি কোটি টাকা ব্যয় করছিলেন। কিন্তু 2000 সালের শুরুতে তারা বুঝতে পেরেছিল যে যদি তারা এভাবে লড়াই চালিয়ে যায় তাহলে উভয় কোম্পানি ধ্বংস হয়ে যাবে। তাই মার্চ মাসে দুটি কোম্পানি একীভূত হয়। এলন নতুন কোম্পানির বৃহত্তম শেয়ার হোল্ডার এবং সিইও হন এবং কোম্পানির নামকরণ করা হয় X.com। কিন্তু একীভূত হওয়ার পর এটা স্পষ্ট হয়ে যায় যে এলন এবং পেপ্যালের প্রতিষ্ঠাতাদের মধ্যে অনেক মতবিরোধ ছিল। যদিও এলন কোম্পানিটিকে X.com নামে ডাকতে চেয়েছিলেন, কর্মচারী এবং গ্রাহকরা পেপ্যাল নামটি পছন্দ করছিলেন। তাছাড়া এলনের ব্যবস্থাপনার ধরন ছিল বেশ নির্মম। তিনি তার কর্মীদের মাইক্রোম্যানেজমেন্ট করতেন এবং তাদের ভুলের জন্য প্রকাশ্যে তাদের সমালোচনা করতেন। যেসব কাজ সাধারণত দিন বা সপ্তাহ সময় নেয়, এলন আশা করতেন যে সেগুলি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সম্পন্ন হবে। প্রায় একই সময়ে এলন তার দীর্ঘদিনের বান্ধবী জাস্টিনের সাথে বিয়ে করেন এবং 2000 সালের সেপ্টেম্বরে তারা তাদের হানিমুনের জন্য অস্ট্রেলিয়া যান। এই সুযোগটি কাজে লাগিয়ে কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভরা এবং পরিচালনা পর্ষদ তাকে সিইও পদ থেকে সরিয়ে দেন এবং পিটার থিয়েলকে নতুন সিইও করেন। ফিরে আসার পর এলন নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি সফল হননি। তবে তিনি পেপ্যালের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার ছিলেন। সৌভাগ্যক্রমে পিটার থিয়েলের নেতৃত্বে পেপ্যালও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করে এবং 2002 সালে ইবে $1.5 বিলিয়ন পেপ্যাল অধিগ্রহণ করে। এই চুক্তি থেকে এলন মোট $180 মিলিয়ন পেয়েছিলেন। পেপ্যালের সাফল্যের পর সিলিকন ভ্যালির অন্যতম সফল উদ্যোক্তা হয়ে ওঠেন এলন। কিন্তু ঠিক তখনই এলনের জীবনে একটি বড় ট্র্যাজেডি ঘটে। অসুস্থতার কারণে তিনি তার 2.5 মাস বয়সী ছেলেকে চিরতরে হারিয়ে ফেলেন। এই ঘটনাটি এলনকে গভীরভাবে প্রভাবিত করে। 3 সপ্তাহ ধরে তিনি বাড়ি ফিরে আসেননি, কারণ বাড়িতে খালি দোলনা দেখার সাহস তার ছিল না। ছোটবেলায় এলন বইয়ের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতেন এবং বুলিং মোকাবেলা করার জন্য প্রোগ্রামিং করতেন। একইভাবে তার ছেলের মৃত্যুতে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন কাজের মধ্যে। 2001 সালে 30 বছর বয়সে এলন আবার এমন একটি শিল্পের সন্ধান শুরু করেন যা ব্যাহত হতে পারে। ছোটবেলায় তিনি মহাকাশে গভীর আগ্রহী ছিলেন এবং ছোট রকেট তৈরি এবং উৎক্ষেপণ করতেন। তাই তিনি মহাকাশ খাত অন্বেষণ শুরু করেন। একদিন তার মনে একটি প্রশ্ন জাগলো, মানুষ এখনও মঙ্গল গ্রহ অন্বেষণ করেনি কেন? তিনি নাসার ওয়েবসাইটে তখন দেখতে পান যে নাসার মঙ্গল গ্রহ অন্বেষণের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই এবং ঠিক সেই মুহূর্তে তিনি সিদ্ধান্ত নেন যে তার পরবর্তী মিশন হবে মঙ্গল গ্রহ অন্বেষণ করা। এলন বিশ্বের সেরা রকেট বিজ্ঞানীদের সাথে দেখা করেন এবং রকেট বিজ্ঞানের বইগুলিতে নিজেকে ডুবিয়ে দেন এমন পর্যায়ে যে তিনি নিজেই রকেট বিজ্ঞানের বিশেষজ্ঞ হয়ে উঠতে শুরু করেন। এলন লাইফ টু মার্স ফাউন্ডেশন চালু করেন এবং মার্স ওয়েসিস প্রকল্প শুরু করেন, যার মূল লক্ষ্য ছিল মঙ্গলে একটি চাপযুক্ত গ্রিনহাউস পাঠানো এবং সেখানে প্রথম উদ্ভিদ জন্মানো। তার উদ্দেশ্য ছিল বিশ্বকে প্রমাণ করা যে মঙ্গলে জীবন সম্ভব। তিনি ক্যামেরার মাধ্যমে এই পরীক্ষাটি বিশ্বকে দেখাতে চাইছিলেন এবং মঙ্গল অনুসন্ধানে বিশ্বব্যাপী আগ্রহ পুনরুজ্জীবিত করতে চাইছিলেন। এলনের পরিকল্পনা ছিল রাশিয়া থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল কেনা এবং সেগুলিকে উৎক্ষেপণ যান হিসেবে ব্যবহার করা। কিছু মহাকাশ বিশেষজ্ঞের সাথে তিনি রাশিয়া ভ্রমণের পরিকল্পনা করেছিলেন, কিন্তু রাশিয়ানদের সাথে আলোচনা কখনোই ভালোভাবে সম্পন্ন হয়নি। বয়সের কারণে রাশিয়ানরা এলনকে গুরুত্বের সাথে নেয়নি। এলন সেখানে $20 মিলিয়ন 3টি ক্ষেপণাস্ত্র কিনতে এসেছিলেন, কিন্তু রাশিয়ানরা মাত্র একটি ক্ষেপণাস্ত্রের জন্য $21 মিলিয়ন দাম উল্লেখ করেছিল। এলন এবং তার দল বুঝতে পেরেছিল যে রাশিয়া থেকে রকেট আশা করা অর্থহীন। ফিরন্ত ফ্লাইটে যখন তার দল হতাশ হয়ে বসেছিল, এলন তার ল্যাপটপে কাজ করতে ব্যস্ত ছিল। কিছুক্ষণ পর তিনি তার দলকে বললেন, আমরা নিজেরাই রকেট তৈরি করব। তিনি ইতিমধ্যেই তার ল্যাপটপে কাঁচামাল, উৎপাদন, অ্যাসেম্বলি এবং উৎক্ষেপণের খরচ গণনা করেছিলেন।
তিনি বুঝতে পেরেছিলেন যে একটি রকেট তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামালের খরচ রকেটের মোট খরচের মাত্র 2 থেকে 3%। উন্নত নকশা এবং উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে অবশিষ্ট খরচ কমানো যেতে পারে। এলন বুঝতে পেরেছিলেন যে মহাকাশ শিল্পের আসল সমস্যা কেউ কি মঙ্গল গ্রহ অনুসন্ধান করছে না তা নয়, কিন্তু মানবজাতির কাছে কেবল এটি করার জন্য সাশ্রয়ী মূল্যের রকেট নেই। এই জন্যই তিনি এখন মহাকাশ শিল্পকে রূপান্তরিত করতে প্রস্তুত ছিলেন, এবং এভাবেই স্পেস এক্সের জন্ম হয়েছিল। 2002 সালের জুনে এলন 75,000 বর্গফুটের একটি গুদাম কিনেছিলেন এবং এটিকে একটি আধুনিক রকেট কারখানায় রূপান্তরিত করেছিলেন। বোয়িং এবং নাসার মতো প্রতিষ্ঠান থেকে তিনি বিশ্বের সেরা রকেট বিজ্ঞানী এবং প্রকৌশলীদের নিয়োগ করেছিলেন। তাদের একটাই লক্ষ্য ছিল মহাকাশ শিল্পে সবচেয়ে সস্তা এবং দ্রুততম রকেট তৈরির কোম্পানিতে পরিণত হওয়া। এইটি অর্জনের জন্য এলন বেশ কয়েকটি উদ্ভাবনী কৌশল ব্যবহার করেছিলেন। অন্যান্য মহাকাশ সংস্থাগুলি নকশা এবং নির্মাণ দলগুলিকে আলাদা রেখেছিল। স্পেস এক্স উভয় দলকে একসাথে কাজ করতে বাধ্য করেছিল। এটি সময় সাশ্রয় করেছিল এবং ত্রুটি হ্রাস করেছিল। তারপর স্পেস এক্স উল্লম্ব ইন্টিগ্রেশন গ্রহণ করেছিল, অর্থাৎ যে যন্ত্রাংশগুলি আগে তৃতীয় পক্ষের সরবরাহকারীদের কাছ থেকে সংগ্রহ করা হতো, যেমন ইঞ্জিন, জ্বালানি, ট্যাঙ্ক এবং ব্যাটারি প্যাক, এখন স্পেস এক্স দ্বারা অভ্যন্তরীণভাবে তৈরি করা হতো, কারণ সরবরাহকারীরা ধীর এবং ব্যয়বহুল ছিল। অবশেষে এলন লক্ষ্য করলেন যে অন্যান্য কোম্পানিগুলি প্রতিটি রকেটের যন্ত্রাংশের জন্য 2 থেকে 3 গুণ বেশি খরচ করছে, যদিও একই কাজ সস্তা যন্ত্রাংশ ব্যবহার করে সম্পন্ন করা যেতে পারে। এর সাথে এলন ঘোষণা করলেন যে স্পেস এক্সের প্রথম রকেটের নাম হবে ফ্যালকন 1। সেই সময় অন্যান্য কোম্পানিগুলি পৃথিবীর নিম্ন কক্ষপথে 600 কেজি ওজনের পেলোড পাঠানোর জন্য প্রায় $70 মিলিয়ন চার্জ করেছিল, যদিও এলন মাত্র $7 মিলিয়ন একই পেলোড পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল। স্পেস এক্সের লক্ষ্য ছিল 1 বছরের মধ্যে ফ্যালকন 1 উৎক্ষেপণ করা, কিন্তু সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও প্রস্তুতি নিতে পুরো 4 বছর সময় লেগেছিল। অবশেষে 2006 সালে দিনটি এসে পৌঁছে। 70 ফুট লম্বা রূপালী রঙের ফ্যালকন 1 উৎক্ষেপণের জন্য প্রস্তুত ছিল। গণনা শেষ হয়ে গেল এবং রকেটটি উড়তে শুরু করল এবং পুরো দল আনন্দে ফেটে পড়ল। হঠাৎ মাত্র 25 সেকেন্ড পরই বিপর্যয় ঘটে গেল। একটা ছোট জ্বালানি লিকেজ হওয়ার কারণে ইঞ্জিনের কাছে আগুন লেগে যায়। ফ্যালকন 1 নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বিধ্বস্ত হয়। এলন এবং তার দল আক্ষরিক অর্থেই তাদের স্বপ্নগুলিকে আগুনে পুড়তে গেছিল, কিন্তু তারা সাহস সঞ্চয় করে এবং অবিলম্বে দ্বিতীয় উৎক্ষেপণের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। ঠিক 1 বছর পরে ফ্যালকন 1-এর দ্বিতীয় উৎক্ষেপণের প্রচেষ্টা সম্পন্ন হয়। এইবার উৎক্ষেপণের পর 3 মিনিট কেটে গেছে এবং সব কিছু ঠিকঠাক মনে হচ্ছে। প্রথম পর্যায়ের বিচ্ছেদটি নিখুঁতভাবে সম্পন্ন হয়েছিল, কিন্তু তারপর দ্বিতীয় পর্যায়ের ইঞ্জিন হঠাৎ করে বন্ধ হয়ে যায়। ফলস্বরূপ ফ্যালকন 1 মাঝ আকাশে ঘুরতে শুরু করে এবং আবার বিধ্বস্ত হয়। এলন হতাশ হয়ে পড়েছিলেন, কিন্তু তিনি জানতেন যে তিনি সাফল্যের খুব কাছাকাছি। তাই তিনি তৃতীয় উৎক্ষেপণের জন্য প্রস্তুতি শুরু করেন। 2008 সালের আগস্টে ফ্যালকন 1-এর তৃতীয় উৎক্ষেপণের প্রচেষ্টা ব্যর্থ হয়, কিন্তু আবারও সাফল্য তাদের হাত থেকে ছিটকে গেল। একটি ছোটখাটো ত্রুটির কারণে ফ্যালকন 1 মাঝ আকাশে বিস্ফোরিত হলো। কন্ট্রোল রুমে পিন ড্রপ নীরবতা ছিল। এই রকেটের সাহায্যে এলন $100 মিলিয়ন পুড়িয়ে ফেলেছিলেন। স্পেস এক্সের কাছে এখন আরও একটি উৎক্ষেপণের জন্য তহবিল অবশিষ্ট ছিল। পরবর্তী প্রচেষ্টা ব্যর্থ হলে স্পেস এক্স চিরতরে বন্ধ হয়ে যাবে। একদিকে স্পেস এক্স লড়াই করছিল, অন্যদিকে এলনের দ্বিতীয় কোম্পানিটিও ধ্বংসের দ্বারপ্রান্তে ছিল, টেসলা। যখন এলন মহাকাশ শিল্পে প্রবেশ করছিলেন, তিনি অটোমোবাইল শিল্পও বিশ্লেষণ করছিলেন। এলন জানতেন যে সেই সময়ের গাড়িগুলি জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল ছিল এবং জীবাশ্ম জ্বালানি দ্রুত শেষ হয়ে যাচ্ছিল। এছাড়াও তারা দূষণের কারণ হয়ে দাঁড়াচ্ছিল। তাই তার ভবিষ্যৎবাণী ছিল যে ভবিষ্যতে প্রতিটি সরকার পরিষ্কার শক্তি চালিত গাড়িতে স্থানান্তরিত হতে চাইবে। সংক্ষেপে, বৈদ্যুতিক গাড়িই ভবিষ্যৎ। সেই সময়ে কয়েকটি কোম্পানি বৈদ্যুতিক গাড়ি চালু করেছিল, উদাহরণস্বরূপ জেনারেল মোটরসের EV1, কিন্তু ধীর, ব্যয়বহুল এবং কম রেঞ্জের কারণে সবই ব্যর্থ হয়েছিল। এরপরে অটোমোবাইল কোম্পানিগুলি বৈদ্যুতিক গাড়ি থেকে তাদের মনোযোগ সরিয়ে নেয়। ইলান বুঝতে পেরেছিলেন যে যদি বৈদ্যুতিক গাড়ি সফল হতে হয়, তাদের পেট্রোল গাড়ির চেয়ে ভালো হতে হবে গতি, পরিসর, দাম এবং উচ্চাকাঙ্ক্ষার দিক থেকে। সৌভাগ্যবশত তিনি একই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করা একটি স্টার্টআপ খুঁজে পেয়েছেন এবং সেই স্টার্টআপটি ছিল টেসলা মোটরস। টেসলা শুরু করেছিলেন মার্টিন এবং মার্ক নামে প্রকৌশলীরা, এবং তাদের ধারণা ছিল রোডস্টার নামে একটি উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক স্পোর্টস কার তৈরি করা। ঐতিহ্যবাহী বৈদ্যুতিক গাড়িগুলিতে সীসা অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হতো, কিন্তু টেসলা তাদের গবেষণায় আবিষ্কার করেছেন যে যদি রোডস্টারকে দ্রুত চার্জ করার এবং 300 কিলোমিটার রেঞ্জের প্রয়োজন হয়, এটিকে ফোন এবং ল্যাপটপে ব্যবহৃত একই ব্যাটারি ব্যবহার করতে হবে, লিথিয়াম আয়ন ব্যাটারি। এছাড়াও
তাদের পরিকল্পনা ছিল রোডস্টার মাত্র 4 সেকেন্ডের মধ্যে 0 থেকে 100 কিমি প্রতি ঘন্টা গতিতে যাবে এবং চেহারা এবং বৈশিষ্ট্যের দিক থেকে এটি অত্যন্ত উন্নত হবে। এই দৃষ্টিভঙ্গি দেখে ইলান 2004 সালে টেসলায় $6.5 মিলিয়ন বিনিয়োগ করেন এবং এর প্রধান বিনিয়োগকারী হয়ে ওঠেন। কিন্তু টেসলার দৃষ্টিভঙ্গি যত সাহসী ছিল, তার বাস্তবায়নও তত কঠিন ছিল। লিথিয়াম আয়ন ব্যাটারি প্রযুক্তি বেশ নতুন ছিল এবং গাড়িতে ব্যবহারের জন্য এটিকে পরিবর্তন করা খুবই কঠিন প্রমাণিত হচ্ছিল। এছাড়াও টেসলা অনুমান করেছিল যে তারা প্রতিটি রোডস্টার গাড়ি মাত্র $65,000 বিক্রি করতে সক্ষম হবে। কিন্তু 2007 সালের মধ্যে শুধুমাত্র গাড়ি তৈরির খরচ $1 লক্ষ পৌঁছেছিল। এত বেশি খরচের ফলে টেসলার ব্যবসায়িক মডেল সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। পরিস্থিতির জরুরতা বুঝতে পেরে এলন নিজেই টেসলার সিইও হয়েছিলেন। কিন্তু তিনি কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগেই 2008 সালের বিশ্বব্যাপী আর্থিক সংকট দেখা দেয়, যা অটোমোবাইল শিল্পকে ব্যাপকভাবে প্রভাবিত করে। স্পেসএক্স ছাড়া এলনের সমস্ত মূলধন ইতিমধ্যেই টেসলায় বিনিয়োগ করা হয়েছিল এবং অন্যান্য বিনিয়োগকারীরা আরও অর্থ বিনিয়োগ করতে অস্বীকৃতি জানায়। ফলস্বরূপ টেসলার দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে যায়। মূলত 2008 সালে একদিকে ছিল এলনের স্পেসএক্স, যা পরপর 3টি উৎক্ষেপণ ব্যর্থতার পর ধ্বংসের দ্বারপ্রান্তে ছিল, আর অন্যদিকে টেসলা মোটরস দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছিল। এমন পরিস্থিতিতে যে কোনো যুক্তিসঙ্গত উদ্যোক্তা তহবিল সংগ্রহ করতেন এবং দুটি কোম্পানির মধ্যে অন্তত একটিকে বাঁচাতেন। কিন্তু এলনের অবস্থান ছিল ভিন্ন। তিনি তার ম্যাকলারেন গাড়ি এবং অন্যান্য ব্যক্তিগত সম্পদ বিক্রি করে দিয়েছিলেন এবং সেই অর্থ টেসলায় বিনিয়োগ করেছিলেন, যাতে এটি আরও কয়েকদিন টিকে থাকতে পারে। এর পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে ফ্যালকন 1-এর চতুর্থ উৎক্ষেপণ সফল করার জন্য প্রস্তুত হচ্ছিলেন। অবশেষে 2008 সালের ডিসেম্বরে ফ্যালকন 1-এর চতুর্থ উৎক্ষেপণের দিনটি এসে পৌঁছেছিল। আবারও ফ্যালকন 1 লঞ্চ প্যাডে প্রস্তুত ছিল। স্পেসএক্সের ভবিষ্যৎ, এমনকি এলনের ভবিষ্যৎ, এই একটি রকেটের উপর নির্ভর করেছিল। গণনা শেষ হয়ে গেল এবং রকেটটি উড়তে শুরু করল। প্রথম পর্যায় সফল হয়েছিল, দ্বিতীয় পর্যায়েও সফল হয়েছিল এবং তৃতীয় পর্যায়টিও সফল হয়েছিল। কিন্তু কেউ এখনও উদযাপন করেনি। কয়েক মিনিট পরে নিয়ন্ত্রণ কক্ষের সবাই উল্লাস করতে শুরু করল। স্ক্রিনে নিশ্চিতকরণ দেখা গেল, ফ্যালকন 1 কক্ষপথে পৌঁছেছে। স্পেসএক্স বিশ্বের প্রথম বেসরকারি কোম্পানি হয়ে উঠেছে যারা এটি করেছে। মাত্র কয়েক সপ্তাহ পরে নাসা স্পেসএক্সকে $1.6 বিলিয়ন একটি চুক্তি প্রদান করে। এই চুক্তির অধীনে স্পেসএক্স আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পণ্য সম্ভার সরবরাহ করার কথা ছিল। এই চুক্তির কারণে স্পেসএক্স বিশ্বের সবচেয়ে সফল বেসরকারি মহাকাশ সংস্থা হয়ে ওঠে। কিন্তু অন্যদিকে টেসলা এখনও লড়াই করছিল। এই কারণেই এলন ব্যক্তিগতভাবে বিনিয়োগকারীদের সাথে যোগাযোগ করেছিলেন এবং তাদের ব্যাখ্যা করেছিলেন যে কেবল গাড়িটি প্রস্তুত ছিল না, কিন্তু হাজার হাজার মানুষ ইতিমধ্যেই এটির অর্ডারও দিয়ে রেখেছিলেন। গাড়িটি ব্যাপকভাবে উৎপাদন এবং গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদের কেবল তহবিলের প্রয়োজন ছিল। অবশেষে এলনের কঠোর পরিশ্রম সফল হয়েছে। বড়দিনের আগের দিন তিনি $40 মিলিয়ন জরুরি তহবিল পান এবং টেসলা দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা পান, এটি ভেঙে পড়ার মাত্র কয়েকদিন আগে। এই তহবিলের মাধ্যমে টেসলা রোডস্টারের ব্যাপক উৎপাদন এবং ডেলিভারি শুরু করে এবং এর সাফল্য বিশ্বের কাছে প্রমাণ করে যে একটি বৈদ্যুতিক গাড়ি দ্রুত, দূরপাল্লার এবং উন্নত মানের হতে পারে। কিন্তু একটি সমস্যা ছিল। রোডস্টার ছিল একটি 2 আসন বিশিষ্ট স্পোর্টস কার, যা বেশ ব্যয়বহুল ছিল এবং শুধুমাত্র নির্দিষ্ট গ্রাহক বিভাগের জন্য তৈরি ছিল। এলন জানতেন যে যদি টেসলা দীর্ঘমেয়াদে একটি সফল এবং বৃহৎ অটোমোবাইল কোম্পানি হতে চায়, তাকে গণবাজারের জন্য গাড়ি তৈরি করতে হবে। এই কারণেই 2012 সালে টেসলা মডেল এস চালু করে, একটি প্রিমিয়াম বৈদ্যুতিক সেডান যা মাত্র 4.2 সেকেন্ডে 0 থেকে 97 কিমি প্রতি ঘন্টা গতিতে যেতে পারে। একবার চার্জ করলে এর রেঞ্জ ছিল প্রায় 500 কিমি এবং দেখতে খুবই দারুণ ছিল। কিন্তু মডেল এসের বিশেষত্ব ছিল যে এটি কেবল একটি গাড়ি ছিল না, এটি চাকা সহ একটি কম্পিউটার ছিল। এটিতে একটি বিশাল 17 ইঞ্চি টাচস্ক্রিন ছিল, যার মাধ্যমে ব্যবহারকারীরা গাড়ির প্রতিটি ফাংশন কার্যত নিয়ন্ত্রণ করতে পারতেন, যেমন আলো, জলবায়ু, ন্যাভিগেশন এবং বিনোদন। এছাড়াও ল্যাপটপ বা মোবাইল ফোনের মতো সফটওয়্যার আপডেটের মাধ্যমে উন্নতি এবং নতুন ফিচার যোগ করা যেত। ব্যবহারকারী গাড়ির কাছে এলে গাড়ির দরজার হাতল উলিও স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসত। এইসবের কারণে মডেল এস কেবল একটি ভালো বৈদ্যুতিক গাড়ি ছিল না, এটি বিদ্যমান সমস্ত গাড়ির চেয়ে অনেক ভালো ছিল। এটি চালু হওয়ার সাথে সাথেই মডেল এস বেশ সফল হয়ে ওঠে এবং মোটা ট্রেন্ড কর্তৃক বছরের সেরা গাড়ি হিসেবে ভূষিত হয়। এরপরে টেসলা কেবল তার আইপিও চালু করেনি, বরং 2013 সালের মধ্যে এটি লাভজনকও হয়ে ওঠে। পরে টেসলা মডেল এক্স, মডেল 3 এবং মডেল ওয়াই চালু করে এবং 2017 সালের মধ্যে টেসলা বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ি কোম্পানিতে পরিণত হয়ে ওঠে। আজ টেসলা সম্পূর্ণ স্বচালিত গাড়ি তৈরির খুব কাছাকাছি। অন্যদিকে স্পেসএক্স ফ্যালকন 9 উৎক্ষেপণ করেছে, যা ফ্যালকন 1-এর তুলনায় 50 গুণ বেশি পেলোড মহাকাশে বহন করতে পারে। তারপর 2015 সালে তারা পুনর্ব্যবহারযোগ্য রকেট উৎক্ষেপণ করেছে,
প্রতিটি উৎক্ষেপণের জন্য একটি নতুন রকেট তৈরির প্রয়োজনীয়তা দূর করে, যা মহাকাশ ভ্রমণের খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে। স্পেসএক্সের মাধ্যমে ইলন স্টারলিংক নামে হাজার হাজার উপগ্রহ উৎক্ষেপণ করেছে, যা বিশ্বের অনেক অংশে উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা প্রদান করছে। এবং আজ তারা তাদের সবচেয়ে বড় রকেট তৈরি করছে, স্টারশিপ, যা মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যেতে সক্ষম হবে। এছাড়াও পরিবহনে বিপ্লব ঘটাতে ইলন দ্য বোয়িং কোম্পানি এবং হাইপারলুপের ধারণাও দিয়েছেন। 2015 সালে তিনি নিউরালিঙ্ক চালু করেন, যা মানুষের মস্তিষ্কে কম্পিউটার চিপ স্থাপন করে মস্তিষ্ক এবং কম্পিউটারের মধ্যে সরাসরি যোগাযোগ সক্ষম করার জন্য। ইলনের সর্বশেষ পদক্ষেপ ছিল 2023 সালে টুইটার অধিগ্রহণ, সোশ্যাল মিডিয়ার জগতে প্রবেশ। এর পাশাপাশি তিনি XAI এর মাধ্যমে একটি AI কোম্পানিও শুরু করেছেন। এই সমস্ত কোম্পানির কারণে ইলন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছেন, প্রায় $400 বিলিয়ন সম্পদের মালিক, যা দ্বিতীয় ধনী ব্যক্তি জেফ বেজোসের প্রায় দ্বিগুণ। কিন্তু ইলন যত ধনী, তিনি সমানভাবে বিতর্কিত। তার কর্মীরা কঠোর কর্মপরিবেশ এবং চরম কাজের চাপ সম্পর্কে অভিযোগ করেছেন। টুইটার অধিগ্রহণের পরও তিনি একযোগে হাজার হাজার কর্মচারীকে ছাঁটাই করেন। তার বিতর্কিত টুইটগুলি প্রায়শই শেয়ার বাজারের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। অবশেষে নির্বাচনী প্রচারণায় প্রায় $28 মিলিয়ন অনুদান দেওয়ার পর এলন প্রেসিডেন্ট ট্রাম্পের বেশ ঘনিষ্ঠ হয়ে উঠেছেন। এই কারণে তার কাছে অর্থ এবং রাজনৈতিক ক্ষমতার এক মারাত্মক মিশ্রণ রয়েছে এবং কিছু লোক ভয় পায় যে তিনি এর অপব্যবহার করতে পারেন। কিন্তু এত কিছুর পরেও এলনের ক্ষেত্রে একটি জিনিস 100% খাপ খায়। আপনি তাকে ভালোবাসুন বা ঘৃণা করুন, আপনি তাকে উপেক্ষা করতে পারবেন না, কারণ একজন মানুষ ভবিষ্যতের জন্য অপেক্ষা করে না, তিনি নিজেই ভবিষ্যৎ তৈরি করেন। এটি ছিল এলন মাস্কের গল্প। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। আর এই ভিডিওটির কোন সেকশনটি তোমার সবথেকে মজাদার লেগেছে কমেন্ট করে জানিও। এরকম আরও অনুপ্রেরণামূলক জীবন কাহিনী পেতে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আল্লাহ হাফেজ।